আজ চলে গেছিলাম শিবরাত্রি উপলক্ষে পশ্চিমবঙ্গের একমাত্র কাশীধাম, যা শিবনিবাস নামে খ্যাত, সেই নদিয়ার মাঝদিয়াতে। তো দেখতেই পাচ্ছেন, এটি এশিয়ার সবথেকে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে রয়েছে এবং 3টি মন্দির রয়েছে এই চত্বরে। খুব সুন্দর জায়গাটি, এবং সেভাবে একটা প্রচার না পেলেও বহু মানুষ আসেন সেই স্থানীয় জায়গায়, অর্থাৎ নদিয়ার বহু মানুষ নবদ্বীপ কৃষ্ণনগর থেকে পায়ে হেঁটে আসেন আজকের দিনে বাবার মাথায় জল ঢালার জন্য। জায়গাটি খুবই জাগ্রত। তো আসুন আজকে জেনে নেওয়া যাক শিবনিবাস আসলে কেন খ্যাত, কিভাবে যাবেন, কখন গেলে এই মন্দিরে বাবার দর্শন পাবেন। সবটা জানতে স্কিপ না করে দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। কোনগুলো চ্যাঙাড়ি? এগুলো চ্যাঙারি। এগুলো চ্যাঙাড়ি, এগুলো ওই শীতল পাটি দিয়েই। আর এগুলো কিন্তু এগুলো তো ঝুড়ি, এগুলো তো আলাদা জিনিস দিয়ে বানিয়েছো। বাঁশের, এগুলো বাঁশের, সবই বাঁশের আমাদের। কোন এগুলো তো বাঁশের নয়? না, বাঁশের। এগুলো বাঁশের। তো আমি এখন রয়েছি বেলঘড়িয়াতে, গেদে লোকাল এসে গেছে টাইমে। দেন এখান থেকে যাব হচ্ছে মাঝদিয়া। বেলঘড়িয়া থেকে গেদে লোকাল যায়, অথবা রানাঘাট থেকে চেঞ্জ করে যাওয়া যেতে পারে। মোটামুটি ট্রেনের ভেতরটা ফাঁকাই আছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই হয়ে থাকে শিবরাত্রি। তো এই বছর শিবরাত্রি পড়েছিল একেবারে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, রবিবার। সেদিন রাত্রিটা পাচ্ছে বলে শিবরাত্রি পালিত হচ্ছে, পরের দিন বিকেল পর্যন্ত থাকছে, 16 তারিখ পর্যন্ত। তো এই শীতের শেষ লগ্নে এসে দুপুরবেলাতে বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগছিল। চারপাশের নীল আকাশ, তার সাথে পারিপার্শ্বিক পরিবেশ, গ্রামীণ পরিবেশের ভেতর দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। বেলগুড়া থেকে 2:22-এর গেদে লোকাল ধরে উঠে পড়ি এই মাঝদিয়া যাওয়ার জন্য শিবনিবাসে। যদিও আমি শিবনিবাস যেতে আমি তার আগের স্টেশন, মাঝদিয়ার ঠিক আগের স্টেশন তারকনগর হল্টে নেমে পড়েছিলাম। সেখান থেকে আমি অটোয় করে যাই। এবার বলে রাখা ভালো যে এই গেদে স্টেশন বা গেদে লোকালে করে মাঝদিয়া থেকে আর 20 মিনিট গেলেই পড়বে গেদে স্টেশন, যেটা ভারতের শেষ স্টেশন, অর্থাৎ বাংলাদেশ বর্ডারের একেবারে শেষ লগ্নে চলে আসছে আমরা। এবং এখান থেকে আর পায়ে হেঁটে গেলেই পড়বে বাংলাদেশ বর্ডার। তো এখন আমি রয়েছি রানাঘাট স্টেশনে। এখান থেকেও কিন্তু আপনারা চেঞ্জ করে যেতে পারেন। ধরা যাক কেউ যদি শিয়ালদা থেকে গেদে লোকাল, যেহেতু গ্যাপে গ্যাপে চলে, পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে রানাঘাট লোকাল, শান্তিপুর, কৃষ্ণনগর যে কোনো লোকালে করে আপনারা রানাঘাট চলে আসুন। রানাঘাট থেকে রানাঘাট গেদে অনেক ট্রেন ছাড়ে, প্রায় 40 মিনিট 30 মিনিট গ্যাপে গ্যাপে ট্রেনগুলো ছাড়ে। তাই কেউ যদি সরাসরি গেদে লোকাল না পান, তাহলে আপনারা রানাঘাট চলে আসুন, সেখান থেকে চেঞ্জ করে আপনারা চলে যান মাঝদিয়াতে, অর্থাৎ শিবনিবাসে। তাই এরকমটা ভাববেন না যে গেদে লোকাল না পেলে আপনারা কী করবেন, এটা একটা অল্টারনেটিভ ওয়ে আমি বলে রাখলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। এই মাঝদিয়াতে ভৈমী একাদশী দিন থেকে শিবরাত্রি পর্যন্ত একটা ভৈমী একাদশী শিব মেলা চলে, যেটা এখানকার মুখ্য আকর্ষণ। এবং এই মেলাটি কৃষ্ণনগরের বারোদোলের মেলার পর সবচেয়ে বড় মেলা। এরপরে কৃষ্ণনগর বা নদিয়া জেলার বড়দোলের বা বারোদোলের যে মেলাটি হয়ে থাকে চৈত্র মাসে, সেটা হবে। তো তার আগে কিন্তু এই মেলাটি খুব সুন্দর, পুরোটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আমি এখন চলে এসেছি তারকনগর। এখান থেকে শিবনিবাসের মেলা কয়েক কাছে পড়বে, রাদার দ্যান এ দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। তো এখন আছি আমি তারকনগরে। তারকনগর থেকে এখান থেকে শিবনিবাসের মেলা কাছে, মাঝদিয়া দিয়েও নেমে যাওয়া যেত। বেসিক্যালি গেদে লোকাল এই ট্রেনটাই একমাত্র যায় এখানে, তো আমি গেদে লোকাল ধরে নিয়েছিলাম। কেউ যদি মনে করেন যে ডিরেক্ট গেদে লোকাল পাচ্ছেন না শিয়াল থেকে, সে রানাঘাট থেকে চেঞ্জ করেও আসতে পারে। ভিড়টা দেখুন খালি, এখানে সবাই মোটামুটি শিবনিবাসের মেলা যাওয়ার জন্যই ভিড়। এবং এখানে বহু লোক আসছেন এই গেদে লাইনে আজকে, স্পেশালি শিবরাত্রি। শিবরাত্রি অলরেডি বিকেলবেলা 4টে 4:30 দিক করে পড়ে যাবে চতুর্দশী, রবিবার আজকে। কালকে বিকেল হয়ে সন্ধ্যে 6:38 পর্যন্ত চতুর্দশী থাকছে। তো দুদিন ধরে পড়েছে এবারে, তো ভিড় রয়েছে, যথেষ্ট ভিড় রয়েছে। একটা লাইন পারাপারের ব্যাপার আছে। আর এইদিকে মেবি 28শে ফেব্রুয়ারি থেকে এখানে আবার একটা সম্মেলন, মানে এই জায়গাটা বনগার মতোই বলা চলে। যাই হোক, আজকে যথেষ্ট ভিড় আছে।
তারকনগর হল্ট স্টেশন থেকে আমি অটোতে করে চলে যাই এই শিবনিবাসের মেলাতে। এখানে একটু বলে রাখি, শিবনিবাস মন্দির কাছাকাছি হচ্ছে কিন্তু মাঝদিয়া স্টেশন, সেটা একটা সাঁকো পেরিয়ে যেতে হবে। আর যদি কেউ পুরো মেলাটা ঘুরতে যান তাহলে সেই হিসাবে দেখতে গেলে মেলার কাছাকাছি হচ্ছে তারকনগর স্টেশন, বিকজ মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে তৈরি হচ্ছে এবং এই মেলাটি প্রায় 15-20 দিন মতো চলে। তো মেলাটা এতটা বড় স্পেস নিয়ে হয়েছে, তো অনেকটা সময় লেগেছে মেলাটা ঘুরতে। দিন তারপর আমি মন্দিরে গেছি। তো এক্ষেত্রে বলে রাখি যে তারকনগর হল স্টেশন থেকে অটো ভাড়া নিচ্ছে 20 টাকা। দেন তারপরে একটা জায়গায় নামিয়ে দিচ্ছে, সেখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে। জায়গাটা বেশ সুন্দর, নদীয়ার একেবারে ভেতর দিকের জায়গা, দেখতেই পাচ্ছেন। এটা বগুলা পেরিয়ে আমি গেছি, খুব সুন্দর একটা জায়গা। এইরকম একটা জায়গাতে অটোতে নামিয়ে দিল, সমস্ত গাড়ির পার্কিংও রয়েছে এই জায়গাটাতে করেই। দেন এখান থেকে হেঁটে যেতে হবে ভৈমী একাদশীর যে মেলাটা। অ্যাকচুয়ালি চতুর্দশী এই শুক্লপক্ষের আগে, মানে এই যে মাঘী পূর্ণিমাটা চলে গেল, সেই মাঘী পূর্ণিমার যে একাদশী তিথি ছিল সেটা হচ্ছে ভৈমী একাদশী। সেই দিন থেকে এই মেলাটি শুরু হয়েছে এবং পরের যে কৃষ্ণপক্ষ অর্থাৎ এই যে শিবরাত্রিটি শেষ হলো, দেন অমাবস্যা, এই অমাবস্যা পর্যন্তই মেলাটি চলে। তো মেলাটা প্রচুর ভিড় হয়, স্পেশালি শিবরাত্রি যত এগিয়ে আসতে থাকে মেলার ভিড় তত বাড়তে থাকে। ভৈমী একাদশীর এই মেলাটি অত্যন্ত স্পেশাল, মানে অন্তত আমি টুকটাক করে বেশ কয়েকটা মেলা ঘুরেছি, যেমন বাউল মেলা বোলপুরে, বা ধরা যাক পুরনো জিনিসের মেলা জয়নগরে, পৌষ মেলা যেটা শান্তিনিকেতন, তারপর দেখলাম কৃষ্ণনগরে বারোদলে মেলাও ঘুরে এসেছি, যেটা নর্মাল মেলা। আর এই মেলাটা আমার কাছে বিশেষ লাগলো এই কারণে, এখানে হাতের তৈরি জিনিস খুব বেশি বিক্রি হয়। লাইক এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে প্রচুর চাষিরা আসেন, বা যারা পোলট্রি বা যারা পশুপালন করে থাকেন, খামার আছে, তারা আসেন। এখানে দেখলাম বেতের জিনিস, এমনকি ঝুড়ি বা শীতল পাটির জিনিস, এই ধরনের জিনিস খুবই বিক্রি হয়, খুব মানে প্রচলিত, এবং এখানে তৈরি করছে প্রচুর। তো এই মেলাটা আমার কাছে খুব ভালো লাগলো। এই মেলাটা জাস্ট এই ভৈমী একাদশী মেলার যে গেট আছে এখান থেকে শুরু হচ্ছে, বাদিকে একটা মাঠ পড়ছে, এই পুরো জায়গাটা জুড়ে মেলা হচ্ছে। বুঝতে পারছেন কতটা জায়গা, যদি আমি মেলাটার 50%ও ঘুরতে পারিনি, এতটাই জায়গা, মানে সময় কম ছিল, আমাকে ফিরতেও হবে। তারপর এখানে এই যে জায়গাগুলো দেখছিলাম যে হাতে তৈরি জিনিসগুলো খুবই বিক্রি হচ্ছে। এখানে সবই মাদুর কাঠি দিয়ে, এই টুপি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ঘরের সাজসজ্জা সরঞ্জাম, এমনকি যেগুলো দেখছিলাম যে র‍্যাক টাইপের আছে, সেগুলো তৈরি হচ্ছে। এখানে প্রায় কিছু না হলেও 50টার মতো দোকান আছে, যারা মানে বিক্রেতারা এখানে চলে এসেছেন, এরা এখানে থাকছেন এবং তারপর তারা জিনিসগুলো তৈরি করছেন। বহু ছোট ছোট বাচ্চারা ফ্যামিলি মেম্বারদের সাথে কাজ শিখছে কিভাবে তৈরি করতে হয়। দেখেও বেশ অবাক লাগছিল যে এরাও একটা অন্যরকম জীবনযাপন করছে। কোনোদিন আসেনি এদিকে। এখানে কিছু ফার্নিচারও বিক্রি হচ্ছিল, একেবারে রেডিমেড খাট, আলমারি, তক্তপোষ, বিছানা, অন্যান্য জিনিসপত্র হোম ডেলিভারি পর্যন্ত করে দিচ্ছিল। তো ভিডিওটা আমি বেশি এখানে লং করছি না, এই ভৈমী একাদশীর মেলা রিলেটেড একটা আলাদা ভিডিও আমি দেবো। এবারে আসি, আমি যখন মন্দিরে গেলাম, কিভাবে গেলাম, দর্শন করলাম, সেই বিষয়ে আপনাদের জানাই। এবার মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু কথা বলা যাক। ভৈমী একাদশী অর্থাৎ মাঘী পূর্ণিমার 4 দিন আগে একাদশী তিথি থেকে শুক্লপক্ষের এই মেলা শুরু হয়। দেখতেই পাচ্ছেন মেলার জমজমাট ভিড় আছে, বেশ বড় মেলা, বেশ বড় মেলা, এবং মেলাটার শেষ প্রান্তে আছে এই মন্দিরটা। তো এই মন্দিরের ইতিহাস হচ্ছে এরকম যে 1741 থেকে 1751 এই সময় নদিয়া জেলার যিনি রাজা ছিলেন, রাজা কৃষ্ণচন্দ্র, তিনি বুঝতে পেরেছিলেন যে এই সময় বাংলায় বর্গী আক্রমণ প্রচণ্ড পরিমাণে হচ্ছে, মহারাষ্ট্র থেকে মারাঠারা প্রচুর আক্রমণ করছিল, এবং তার সাথে এই চত্বরে অর্থাৎ এই নদিয়া জেলার এই এরিয়াতে নুসরাত খাঁ নামেন একজন ডাকাত প্রচণ্ড পরিমাণে অত্যাচার করত। তারা বিভিন্ন জমিদার, রাজা সব জায়গায় লুট করত, তাদের জমি জমা দখল করে নিত। তাদের থেকে বাঁচার জন্য রাজা ঠিক করেছিলেন যে তাকে প্রতিরোধ করতে হবে এবং যুদ্ধ করতেই হবে। তো সেই জন্যই তিনি এই জায়গাটিতে অর্থাৎ নদিয়ার এই মাঝদিয়া জায়গায় তিনি আসেন এবং একদিন যুদ্ধ করেন, এবং যুদ্ধ করার পর তাকে ডাকাতকে অর্থাৎ হুসরাত খাঁকে প্রতিহত করেন এবং তিনি চলে যান। তো পরের দিন সকালবেলা উঠে রাজা কৃষ্ণচন্দ্র এই চুনি নদীতে সকালে তিনি মুখ ধুচ্ছিলেন, হঠাৎ করে দেখেন তার হাতে একটা ছোট রুই মাছ চলে এসেছে। তো রাজা ভাবলেন হঠাৎ করে একটা জ্যান্ত রুই মাছ চলে এসেছে, তিনি
দেখে সেটা বেশ উৎফুল্ল হলেন। তখন রাজার মন্ত্রীপরিষদরা বললেন যে, "আপনি বরঞ্চ এখানেই থাকা শুরু করুন, এখানেই বসবাস করুন। তাহলে আপনার রাজভোগ আরও বাড়বে, আপনার ধনধান্য এবং সব শ্রীবৃদ্ধি আরও বেশি করে হবে।" তো তিনি ঠিক করলেন যে ঠিক আছে, এখন বর্তমানে এমনিতেই মারাঠারা প্লাস তার সাথে ইংরেজ এবং তার সাথে নানা রকমভাবে অত্যাচারে কৃষ্ণনগরের রাজ্যপাট চালানো কঠিন হয়ে যাচ্ছে। তার থেকে এখান থেকে শিফট করে এই নদীয়ার কোনো একটা অন্য জায়গায় কিছুদিনের জন্য রাজ্যপাট চালাতে হবে। একদিন রাতে তিনি ঘুমিয়েছেন, হঠাৎ করে তিনি দেখতে পান যে কাশী বিশ্বনাথ থেকে তাকে স্মরণে, তাকে স্বপ্নে মহাদেব তাকে উপদেশ দিচ্ছেন যে, "আমিও কিছুদিন এখন কাশী থেকে তোর জায়গায় এসে থাকবো। আমার কাশীতে থাকতে ভালো লাগছে না। তুই বরঞ্চ আমার জন্য একটা মন্দির তৈরি কর।" এই ভাবতে ভাবতেই রাজা ঠিক করেন যে বেশ, তাহলে 1751 পর যখন দেখলেন যে হুজরত খাঁকে তিনি সরিয়েছেন এবং তার রাজ্যপাটও সেরকমভাবে চালানো খুব কঠিন হচ্ছে কৃষ্ণনগর থেকে, তিনি ভাবলেন যে তাহলে বরঞ্চ আমি এই চূর্ণী নদীর ধারে নদিয়া মাঝদিয়াতে, অর্থাৎ কৃষ্ণনগর থেকে 26 কিলোমিটার পূর্বে, এখানে এখন আমি তার রাজধানীকে সরিয়ে নিয়ে আসি। সেই জন্য তিনি এই কৃষ্ণগঞ্জে এই রাজধানী যেমন সরালেন এবং কাশী বিশ্বনাথের স্বপনে এবং তার আদেশ অনুযায়ী এখানে একটি শিব মন্দির তৈরি করলেন। এই যে শিব মন্দিরের শিবলিঙ্গটি দেখছেন, এটি হলো রাজেশ্বর এবং তার পাশে আরেকটি মন্দির আছে, সেটা হলো রানীশ্বর। দুটি শিব মন্দির বানালেন এবং যেহেতু কাশী বিশ্বনাথ বলেছিলেন আমি তোর স্থানে নিবাস করব, তাই সেই থেকে জায়গাটির নাম হলো শিবনিবাস। এবং তিনি ঠিক করলেন যে শিবনিবাসই হবে তার পরবর্তী রাজধানী। তারপর 1754 সালে যখন এই মন্দির প্রতিষ্ঠা করা হলো, আনুষঙ্গিক চুনী নদীর ধারে তিনি আরও 108টি শিব মন্দির তৈরি করেছিলেন। কিন্তু সেই শিব মন্দিরগুলো কালের নিয়মে চুনী নদীর অবক্ষয়ে তা মাটির তলায় তলিয়ে যায়। বর্তমানে এই শিব মন্দির, এই দুটি শিব মন্দির এখনও বর্তমান, পাশের একটি রামসীতা মন্দির রয়েছে। এই শিব মন্দিরের এই শিবলিঙ্গ অর্থাৎ রাজরাজেশ্বর হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এর বিশেষত্ব এতটাই এবং মাহাত্ম্য এতটাই যে সবাই মনে করেন যে যারা কাশী বিশ্বনাথ যেতে না পারেন, তাহলেও তারা যদি মাঝদিয়ার এই মন্দিরে আসতে পারেন, তাহলেও কাশী বিশ্বনাথকে দর্শন করার সমান হবে। শিবরাত্রি নীলের উপোসে বিশেষভাবে পুজো হয়, বহু মানুষ আসেন। এটি হচ্ছে রানীশ্বর। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে সাঁকোটি, এটা হলো সেই চুনী নদীর ওপর দিয়ে সাঁকো, যেটার ওপর দিয়ে মানুষ হেঁটে গিয়ে সহজেই টোটো করে মাঝদিয়া স্টেশন যেতে পারে। তাই এই সাঁকোটি এখনও বর্তমান, এখানকার বর্তমান পঞ্চায়েত এটিকে তৈরি করে রেখেছে পায়ে হেঁটে যাওয়ার জন্য। যদিও পাশে একটি ব্রিজ তৈরি করা হয়েছে, কিন্তু এটা মাঝদিয়া স্টেশনে যাওয়ার জন্য সহজ রাস্তা, শর্টকাট, মানুষ এটাই ইউজ করে থাকেন। এবং এটাতে করেই তারা তাড়াতাড়ি করে গিয়ে টোটো বা অটো, যেটা কমিউনিকেশন বেটার হয়, সেই ধরে তারা মাঝদিয়া স্টেশনে যাতায়াত করেন। তো এই হলো আজকে শিবনিবাসের পুরো হিস্ট্রি এবং ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক মন্দির রয়েছে, যার সাথে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই সব জায়গাগুলো তুলে ধরাই আমার অন্যতম কাজ, যাতে আপনারাও ঘরে বসে এই ধরনের ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গার ইতিহাস জানতে পারেন। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানান, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। আর অবশ্যই আমাকে আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে এরকম আরও নানা রকম ভিডিও আপনাদেরকে আমি তুলে ধরতে পারি। এবং শেয়ার করুন চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো, যাতে বাকিরাও দেখতে পারে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।